বাংলাদেশে কিন্তু একটা ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে। প্রায় ২ দশক নির্বাসনে থাকার পর এক নাটকীয় প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে যে নতুন সরকার এসেছে তা সারা দেশে একটা বিশাল আশা জাগিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন ভোরের প্রতিশ্রুতিগুলো আসলে কি, আর বাস্তবতার চ্যালেঞ্জগুলোই বা কতটা কঠিন? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এর গভীরে যাই। ক্ষমতায় আসার একদম শুরুতেই নতুন প্রধানমন্ত্রীর এই একটা কথাই কিন্তু তাদের লক্ষ্যটা একদম স্পষ্ট করে দিচ্ছে। এটা আসলে বিভাজনের রাজনীতির ওপরে উঠে ঐক্য আর পুনর্গঠনের একটা শক্তিশালী বার্তা। কিন্তু কেন এই পুনর্গঠনের দরকার হলো? ঠিক কী পরিস্থিতিতে দাঁড়িয়েছিল বাংলাদেশ? আসলে যে কোনো বড় পরিবর্তনের পেছনেই তো একটা গভীর সংকট থাকে, তাই না? এই নতুন সরকারের উত্থানকে যদি বুঝতে হয়, তাহলে আমাদের দেখতে হবে বাংলাদেশ ঠিক কোন অর্থনৈতিক আর সামাজিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধির এই গ্রাফটার দিকে একটু তাকানো যাক। দেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছিল মাত্র 4.22%, যা ছিল গত 4 বছরের মধ্যে সবচাইতে কম। অর্থনীতির এই যে ধীরগতি, এটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাপা অসন্তোষ তৈরি করছিল। আর এই যে সংখ্যাটা, এটা কিন্তু সাধারণ মানুষের জীবনে সরাসরি এসে ধাক্কা দিয়েছিল। মুদ্রাস্ফীতির হার প্রায় 10.5% পৌঁছে গিয়েছিল। মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চলে গিয়েছিল নাগালের বাইরে। সীমিত আয়ের পরিবারগুলোর জন্য তো টিকে থাকাই একটা যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। এর সাথে যোগ হয়েছিল আরেকটা বড় সমস্যা, বেকারত্ব। মাত্র 1 বছরের মধ্যে বেকারের সংখ্যা 1.5 লাখ বেড়ে গিয়ে দাঁড়ায় 27 লাখে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই হতাশাটা ছিল সবচেয়ে বেশি, যা পরিবর্তনের ইচ্ছাকে আরও অনেক বেশি তীব্র করে তুলেছিল। তো এই যে এতগুলো সংকট, এগুলো মোকাবেলা করতেই নতুন সরকার তাদের একটা বড় সড় সংস্কার পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে। এই ৩১ দফা পরিকল্পনাকে বলা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার একটা ব্লুপ্রিন্ট বা নীল নকশা। এই পুরো পরিকল্পনার একেবারে সেন্টারে বা কেন্দ্রে আছে রেইনবো নেশন বা রংধনু জাতির একটা কনসেপ্ট। এর মূল কথাটা হলো প্রতিহিংসার যে রাজনীতি, সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা যেখানে ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সবাই সমান মর্যাদা পাবে আর জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চলবে। আর ক্ষমতার ভারসাম্য আনার জন্য 3টা বেশ বড় সাংবিধানিক সংস্কারের কথা বলা হচ্ছে, যা দেশের রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। 1 নম্বর, কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। 2 নম্বর, দেশের জ্ঞানীগুণী মানুষদের নিয়ে একটা উচ্চকক্ষ তৈরি করা। আর সবশেষে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ বাড়ানোর জন্য 70 অনুচ্ছেদের সংশোধন। অর্থনীতির দিক থেকে যদি বলি, তাহলে সবচেয়ে বড় যে প্রতিশ্রুতিটা সেটা হলো বেকারত্ব সংকট নিয়ে। লক্ষ্য ঠিক করা হয়েছে আগামী 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করার। এটা কিন্তু বিশাল একটা লক্ষ্য, যা সরাসরি তরুণ প্রজন্মের আশাকে ছুঁয়ে গেছে। আর সমাজে যারা সবচেয়ে পিছিয়ে পড়া, তাদের সুরক্ষার জন্য 2টো যুগান্তকারী কর্মসূচির কথা বলা হয়েছে। একটা হলো ফ্যামিলি কার্ড। এর মাধ্যমে সরাসরি ক্যাশ টাকা দেওয়া হবে, আর কার্ডটা হবে পরিবারের নারী প্রধানের নামে, যা নারীর ক্ষমতায়নে সাহায্য করবে। আর দুসরা হলো হেলথ কার্ড, যা প্রান্তিক মানুষদের জন্য বিনামূল্যে উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিচ্ছে। বেশ, তো এই যে এত সব পরিকল্পনা, এগুলো নিয়ে নতুন সরকার আসলে ক্ষমতা এলো কিভাবে? চলুন এবার সেই ঘটনাক্রমের দিকে একটু নজর ফেরানো যাক, যা একটা নতুন রাজনৈতিক যুগের সূচনা করেছে। এই টাইমলাইনটা দেখলেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। শুরুটা হয়েছিল 2024 সালে ছাত্র জনতার সেই অবিশ্বাস্য গণ অভ্যুত্থানের মাধ্যমে। এরপরই ঘটল দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন, আর সবশেষে 2026 সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়, যা নতুন সরকার গঠনের পথটা তৈরি করে দেয়। আর এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। চিরাচরিত প্রথা ভেঙে বঙ্গভবনের বাইরে একেবারে সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। বিশ্লেষকরা বলছেন এটা ছিল গণতান্ত্রিক স্বচ্ছতা আর জনতার সরকার, এই ধারণার এক শক্তিশালী প্রতীকী উপস্থাপন। তো একটা নতুন অধ্যায় তো শুরু হলো, কিন্তু আসল পরীক্ষাটা তো এখনও বাকি, তাই না? এবার আমরা বিশ্লেষণ করব নতুন সরকারের এই বিশাল প্রতিশ্রুতি আর দেশের গভীরে থাকা কাঠামোগত চ্যালেঞ্জগুলোর মধ্যে সংঘাতটা কোথায়। এই স্লাইডের ছবিটাই আসলে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। একদিকে দেখুন আকাশ ছোঁয়া প্রত্যাশার একটা রকেট, আর ঠিক তার পাশেই কঠিন বাস্তবতার পাথর। চলুন এই দুইয়ের মধ্যে মূল বিষয়গুলো কি সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে দেখুন, একদিকে যেমন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে 1 কোটি চাকরি,
আর ট্রিলিয়ন ডলারের অর্থনীতির অন্যদিকে ঠিক তার উল্টো দিকেই কিন্তু দাঁড়িয়ে আছে কঠিন সব বাস্তবতা, যেমন লাগামহীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, ঔপনিবেশিক ঢাঁচের আমলাতন্ত্রকে সংস্কার করা আর স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে বের হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে টিকে থাকার মতো বড় চ্যালেঞ্জ। এই যে প্রাতিষ্ঠানিক সংস্কারের চ্যালেঞ্জ, এটা যে কতটা কঠিন তা সিপিডির এই তথ্যটা দেখলেই বোঝা যায়। তাদের এক রিপোর্ট বলছে ৭২% ব্যবসায়ী মনে করেন কর্মকর্তাদের মধ্যে ব্যাপক দুর্নীতি আছে। এখন এই ধরনের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ মোকাবেলা না করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করাটা প্রায় অসম্ভব। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু এখন একটা ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। প্রশ্নটা হলো, একটা জাতির এই যে আকাশছোঁয়া প্রত্যাশা আর দেশের গভীরে প্রথিত চ্যালেঞ্জ, এই দুয়ের মধ্যে ভারসাম্য রেখে নতুন সরকার কি পারবে একটা সমৃদ্ধ আর সমতার বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে? এর উত্তরটা বোধহয় ভবিষ্যতের পাতাতেই লেখা থাকবে।